বর্তমানে একটা বিষয় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় খুব নজর কেড়েছে। যে মাঠে আওয়ামী লীগের যে বুট তারা কে পেতে যাচ্ছে। আপনাদের এই বিষয়ে একটু বুঝা দরকার। সেটা কি? ২০০৯ সাল যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং তখন আওয়ামী লীগ প্রায় 47% ভোট পেয়েছিল। যদিও সেই নির্বাচনটা ভারত এবং ইঙ্গো এবং মার্কিন প্রযোজনায় এবং বাংলাদেশের আভ্যন্তরীণ আপনার chaotic সিচুয়েশন এর ফলশ্রুতিতে ওই নির্বাচনে জাস্ট ক্ষমতা হস্তান্তর হয়েছে। ভোটটা হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। এর পরবর্তীতে ২০১৪ সালের যে নির্বাচন, সেই নির্বাচনে ১৫৩ টা আসন বিনা ভোটে পাস করেছে। যেখানে সরকার গঠন করার জন্য দরকার ১৫১ আসন। তাহলে কি দাঁড়ালো? যে বাংলাদেশের যে ভোট ২০১৪ সালে কোনো ভোট হয় নাই। ২০১৮ সালে যে ভোটটা হওয়ার কথা ছিল দিনে, এটা আগের দিন রাতে হয়ে গেছে, যেটাকে নিশিরাতের নির্বাচন বলা হয়। ২০২৪ সালের যে নির্বাচন, সেই নির্বাচনটা ছিল একটা স্ট্রেজ ড্রামা। অর্থাৎ আমি আর আমার প্রতিপক্ষ নিজেরা নির্বাচন করে ভাগাভাগি করে নিয়েছে। তার মানে ২০১৪ সালের পর থেকে ২০২৪ সাল, এই ৩ টার্ম যে নির্বাচনগুলা হয়েছে, সেটা আপনি যদি ইউনিয়ন পরিষদের নির্বাচন বলেন, উপজেলা পরিষদের নির্বাচন বলেন, এমপি নির্বাচন বলেন, মেয়রশিপ নির্বাচন বলেন, অথবা যেকোনো পেশাজীবী পরিষদের নির্বাচন বলেন, দৃশ্যত কোনো নির্বাচন হয় নাই। কারণ জনগণ ভোট কেন্দ্রে যায় নাই। জনগণ ভেবেই নিয়েছে যে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে লাভ নেই। পাস করবে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যারা মনোনীত তারাই পাস করবে। কারণ তখন মার্কা নির্ভর একটা নির্বাচনী কালচার তৈরি হয়েছিল। এরকম একটা সিচুয়েশন এর ফলে যা দেখা গেছে যে ভোট কেন্দ্রে ৫ থেকে ৬% মানুষ ভোট দিতে যেত সারা বাংলাদেশে বা যেকোনো নির্বাচনে। কিন্তু দিন শেষে বলা হতো 75% অথবা 65% ভোটার নির্বিঘ্নে ভোট দিয়েছে। সত্যিকার অর্থে এখন এই যে ২০২৫ সালের ১৭ই যে নভেম্বর হাসিনার বিরুদ্ধে যে রায় হলো, ফাঁসির যে রায় হলো, সেই রায়ে কিন্তু বাংলাদেশের কোথাও ১ থেকে ২% লোক রায়ের বিরুদ্ধে নামে নাই। যার সুস্পষ্ট আ লক্ষণ বোঝা যাচ্ছে যে বাংলাদেশে এখন বর্তমানে আওয়ামী লীগের ভোটার আছে আপনার ৫ থেকে ৬%। তাহলে আর বাকি যারা ওই যে ২০০৮ সালে ডিসেম্বর মাসে যে নির্বাচন, সেই নির্বাচনে যে 47% ভোট পেয়েছিল, তাহলে বাকি ৪১% ভোটার কোথায় গেল আসলে? বর্তমানে আওয়ামী লীগের ৩০০ এমপির প্রায় অধিকাংশ এমপি ভারতে চলে গেছে অথবা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়ায় ছিটায় পালিয়ে গেছে। তারপরে আওয়ামী লীগের যে সাংগঠনিক কাঠামো, একদম আওয়ামী লীগ থেকে অন্যান্য তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের পুরা স্ট্রাকচারাল যে ফর্ম, সেটাও ভেঙে গেছে। যার ফলে মাঠে যে আওয়ামী লীগ এখন দেখা যাচ্ছে, তারা আসলে গত ১৫.৫ বছর দেখা গেছে যে ওই ধরনের দাগি কোনো কাজ করে নাই। জনগণের ভিতরে কোনো ধরনের ভয় বা কোনো ধরনের শঙ্কা তৈরি হবে ওই ধরনের কোনো কাজের সাথে ইনভলভ ছিল না। আসলে তারা অনেকটাই নিরীহ টাইপের আওয়ামী লীগ ছিল। যদিও আওয়ামী লীগের আ রক্তে নিরীহ বলে কোনো শব্দ নেই। তারপরেও তারা সামাজিক এবং তারা ব্যবসা-বাণিজ্য, পরিবার সবকিছুর চিন্তা করেই তারা তাদের আওয়ামী লীগ থেকে নিজেরে গুটায়ে রেখেছিল। কিন্তু মৌখিকভাবে সমর্থন করত আওয়ামী লীগ। ফলশ্রুতিতে যে জিনিসটা দেখা গেছে যে এই অংশটায়, অর্থাৎ আমরা যে অংশটাকে এখন চিন্তা করছি যে ৫ থেকে ৬% আওয়ামী লীগের ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে পারে। তাহলে এই ৫ থেকে ৬ ভাগ, শতকরা ৬ ভাগ যে ভোটার ভোট কেন্দ্রে যাবে, তাদের তারা আসলে কাকে ভোটটা দিবে? এই জায়গায় সবচেয়ে বড় প্রশ্ন। আমার কাছে মনে হচ্ছে যে সারা বাংলাদেশের যে ভোট এর যে চিত্র,
৩০০ আসন, প্রায় ৪৪,০০০-এর উপরে ভোট কেন্দ্র এবং প্রায় ৭ লক্ষাধিকের উপরে আ আ পুলিং বুথ আছে, ভোট কেন্দ্র আছে, ভোট দেওয়ার সিস্টেম আছে। তো সেই জায়গায় আওয়ামী লীগের হয়তোবা ৪ থেকে ৫ ভাগ, শতকরা ৪ থেকে ৫ ভাগ ভোটার ভোট কেন্দ্রে যেতে পারে। আর তারা যদি ভোট কেন্দ্রে যায়, তাহলে তারা যে ভোটটা কাকে দিবে, এটা আসলে একটা আ মানে চমৎকার একটা মানে সিনারিও। সেটা যদি আমরা চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে যে বিষয়টা দাঁড়াতে পারে ১ নম্বর হলো যে তারা সামাজিক দিক দেখবে। যে তার পারিবারিক যে আ মানে সম্পর্ক, প্রার্থীর সাথে তাদের পারিবারিক কি সম্পর্ক ছিল বা সামাজিকভাবে প্রার্থী কতটা সামাজিক বা অসামাজিক, এইটা একটা বিষয় হয়ে দাঁড়াতে পারে। যদি প্রার্থী তাদের সামাজিক নিরাপত্তা, ব্যবসা, বাণিজ্য, বিয়ে-শাদী, চাকরি এই সমস্ত এবং হয়রানিমূলক কর্মকাণ্ড করার যদি অতীত রেকর্ড না থাকে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওই আসনের যে প্রার্থী সে ভোট কলা পাবে। সেটা বিএনপিও পেতে পারে অথবা জামাতও পেতে পারে। তবে এখানে একটা বড় একটা প্রশ্ন আছে। সেটা হলো যে যদি নির্বাচনী পাল্লায় বাংলাদেশে জোয়ার ওঠে যে বিএনপির পক্ষে, তাহলে দেখা যাবে যে সমস্ত ভোটারই আওয়ামী লীগের ভোটারই বিএনপিকে ভোট দিয়ে দিয়েছে। একটা জিনিস আপনাদেরকে জানায় রাখি সেটা হলো ২০১৮ সালের যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু ২৯৩ টা আসন পাওয়ার চিন্তা করে নাই। তারা ভেবেছিল যে যদিও রাতের বেলা ভোট মারতেছি, বিএনপিকে এটলিস্ট ৬০ থেকে ৬৫ টা আসন যাতে দেওয়া হয়। এই ধরনের একটা আ হয়তো পরিকল্পনা ছিল। কিন্তু যখন আ আওয়ামী লীগের এমপিরা যখন দেখল যে তার পাশের আসনটা আ রাতের বেলা কেটে ফেলছে, তখন আসলে এটা গণহারে চলে গেল। তাহলে বিষয়টা দেখা গেল কি? যে নেত্রীর কথা কিন্তু আর কেউ রাখে নাই। যার ফলে যে যেমন পারছে ২০১৮ সালের নির্বাচনে এমপি হয়ে গেছে। তো এইরকম একটা গণজোয়ার ২০২৬ এর ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেটা হইতে পারে। যদি দেখে যে বিএনপির পাল্লা ভারী, তাহলে দেখা যাবে যে আওয়ামী লীগ তাদের সেফটি, সিকিউরিটি এবং আ অন্যান্য বিষয়ের জন্য তারা বিএনপিকে ভোট দিয়ে দিতে পারে। আর আরেকটা বিষয়, সেটা হলো যে এলাকায় যে প্রার্থী থাকবে, ওই প্রার্থী তার ডমিনেন্সি কিরকম? ওইটা যদি জামাত অধ্যুষিত এলাকা হয়, তাহলে ওইখানে আসলেই আওয়ামী লীগ তাদের নিজেদের সেফটি, সিকিউরিটির জন্য জামাতকে ভোট দিয়ে দিবে। আর আরেকটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। সেটা হলো যে গত যে ৩ টা নির্বাচন, যে অবৈধ যে ৩ টা নির্বাচন, ওই ৩ টা নির্বাচনে শুধু আওয়ামী লীগের লোকজনই যে ভোট কেন্দ্রে গেছে বিষয়টা কিন্তু এরকম না। ওই সমস্ত এলাকায় ভোট কেন্দ্রে যে এলাকার মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা খুবই হিংস্র এবং আ মানে সামাজিক আ অস্থিরতা তৈরি করার মতো তার যথেষ্ট আ সিস্টেম আছে, তার স্ট্রাকচারাল ইউনিট আছে। দেখা গেছে সেইখানে বিএনপি এবং জামাতের লোকজন বুকে আওয়ামী লীগের আ আম আ প্রতীক নিয়ে লাগিয়ে আপনার ভোট কেন্দ্রে গিয়ে আপনার ভোট দিয়ে চলে এসেছে। কাকে দিছে আমরা জানি না। তবে এই ধরনের ঘটনা ঘটেছে। তো এইবারও যে ওই ধরনের ঘটনা ঘটবে না, তার কিন্তু কোন নিশ্চয়তা নেই। তবে দিন শেষে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হলো যে আওয়ামী লীগ যারা ভোটার ৫ থেকে ৬ শতকরা যে ৫ থেকে ৬ ভাগ ভোটার, তারা আগামী নির্বাচনে জামাত এবং এনসিপির চেয়ে বিএনপিকেই বেশি প্রাধান্য দেবে। সেই ক্ষেত্রে বিএনপির যে কাজটা হইতে পারে সেটা হলো যে তারা অবশ্যই সমস্ত প্রার্থী তাদের যে জন আ জ আ সমাবেশ অথবা গণজমায়েত অথবা উঠান বৈঠক অথবা ডোর টু ডোর যে কর্মসূচি সেই কর্মসূচিগুলোতে তারা যেন তাদেরকে আস্থায় আনতে পারে। যে আমরা আমাদের যে আমার যে এরিয়া, আমার যে আসন, এই আসনে আপনারা যারা আছেন, তারা আপনারা সবাই দানের শীষের লোক। তারা এইখানে কোনো ভেদাভেদ নেই। আমি এই আমার যে আসন, এই আসনে আমি কোনো নিরীহ বিরোধী মতের কাউকে হয়রানি করতে দিব না। হামলা, মামলা, নির্যাতন বা গায়েবী মামলা বা অন্য যেকোনো ধরনের অসামাজিক যে আ আ মানে জননি নরা জন অন অনিরাপত্তামূলক যে সমস্ত কর্মসূচি আছে সেগুলো করতে দেব না। তাহলে আমার কাছে মনে হয় যে তারা সহজেই নিয়ন্ত্রণে চলে আসবে এবং এই ক্ষেত্রে বিএনপি ভালো করবে। তো বিএনপির ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে বিএনপির অনেক আ নেতা সেই আ তারা দেখা গেছে যে সাংগঠনিক চেইনের ১, ২ বা ৩ নাম্বার পজিশনে ছিল প্রত্যেকটা উপজেলা বা আ সংসদীয় আসনে।
তারা যদি কেউ বিরোধী আ আ স্বতন্ত্র থেকে নির্বাচন করে, সেই ক্ষেত্রে আ দেখা যাবে যে যেহেতু যে ভদ্রলোক স্বতন্ত্র নির্বাচন করেছে, আপনি ধরে নিতেই পারেন যে সে গত ৩ টা নির্বাচনে আওয়ামী লীগের সাথে আঁতাত করেছিল। যার দরুন সেই আঁতাতকারীরা যারা এখন ভারতে আছে অথবা দেশের মধ্যে লুকিয়ে আছে, তারা ডেফিনিটলি বিএনপির মধ্যে ভাঙন ধরার জন্য, বিএনপির ভিতরে একটা অস্থিতিশীলতা তৈরি করার জন্য, ভোটের পার্সেন্টেজ কমানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে। সেই ক্ষেত্রে আ বিএনপি যত স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা কমাতে পারবে, সেই অনুযায়ী আওয়ামী লীগের ভোটগুলা হারভেস্ট করতে পারবে। তবে একটা জিনিস, আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু সেটা হলো এনসিপি। কারণ তারা যেহেতু আওয়ামী লীগকে এই দেশ থেকে ক্ষমতাচ্যুত করেছেন এবং সেইখানে বিএনপি এবং জামাত পিছনে তাদের আ সাথে এবং জনগণ তাদের সাথে ছিল। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আগামীর যে নির্বাচন, ২০২৬ সালের ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে আ আওয়ামী লীগের যে ভোট, তার অধিকাংশ ভোটই আ অবস্থার সাথে নির্ভর করবে। আসলে কোন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেই অনুযায়ী। তো একটা জিনিস মনে রাখবেন যে ভারত থেকে আপনার আ আ রিমোট কন্ট্রোল করবে আওয়ামী লীগের ভোট, এটা চিন্তা করা ঠিক হবে না। যদি তাই হইতো তাহলে এই ১৭ই নভেম্বর বাংলাদেশের অন্য অন্য ধরনের চিত্র গড়ে উঠত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।